স্যার এখানে কি ওয়েটিং রুম আছে? তানভীর মেবি স্যার জয়েন করতে চাইতেছে স্যার, না, হইতেছে না। এখানে কোনো ওয়েটিং রুম নাই, ওরা বলেন ডাইরেক্ট জয়েন করতে। ওরা বলেন লিংক হচ্ছে ইয়াতে দেয়া আছে। ওই ওকে স্যার। আমি গতকালকে ভুলে হচ্ছে আপনাদের আগের গ্রুপটাতে লিংকটা দিয়ে দিছি। আর নাহলে আপনারা একটু ওরে লিংকটা দিয়ে দেন কষ্ট করে। স্যার গ্রুপে দেওয়া হয়েছে স্যার লিংক স্যার আগে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ওই যে ওয়ান নোটের স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতেছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে ব্রিক। আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের মধ্যে মোস্ট কমন এবং বলতে পারেন যে আমরা যে কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ হওয়ার সময় দেখি যে আমাদের এই এই নর্মাল জিনিসটা লাগে, সেটা হচ্ছে ইট। ঠিক আছে? তো এই ইট কিভাবে তৈরি করে, ইটের মধ্যে কেমিক্যাল কম্পোজিশন কি থাকে, কোন জিনিসটা ইটের জন্য ভালো, কোনটা ইটের জন্য খারাপ, তারপরে ইটের কিছু ক্লাসিফিকেশন, যে খুব ভালো কোয়ালিটির ইট, একটু মিডিয়াম কোয়ালিটির ইট, একটু খারাপ কোয়ালিটির ইট। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু আজকে দেখার চেষ্টা করবো যে আপনি কিভাবে চিনবেন যে কোনটা ভালো কোয়ালিটির ইট, কোনটা খারাপ কোয়ালিটির ইট, কোনটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির ইট। ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারটাতে, এই ব্রিক চ্যাপ্টারটাতে হচ্ছে এই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করব। প্রথমে দেখেন যে ব্রিক কি জিনিস আমরা সবাই দেখছি, সবাই চিনি, বাট এটার একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা হচ্ছে it is a regular size rectangular unit used for most of the building works. It is used as substitute for stone where stone is not available. তার মানে দেখেন, কনস্ট্রাকশনের কাজে ইটের চাইতে যদি আমি পাথর ব্যবহার করি তাহলে কিন্তু বেশি ভালো, কারণ ইটের চাইতে পাথর হচ্ছে বেশি স্ট্রেংথ প্রোভাইড করতে পারে। বাট এরকম মানে আপনার এরকম এমন একটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যেখানে হচ্ছে আসলে পাথর অ্যাভেলেবেল না। মনে করেন আপনাকে অনেক দূর থেকে পাথর নিয়ে আসতে হবে। জি স্যার। তো এরকম একটা জায়গায় পাথরের দাম কি অনেক বেশি পড়বে না? বা জি পাথর স্যার। মানে নাই আপনার কাছে। তো সেসব জায়গায় যদি ইট থাকে, ইট অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু আপনি পাথরের বদলে ইট ইউজ করে খরচ কমাইতে পারেন এবং আপনার রিকোয়ারমেন্ট কিছুটা হইলেও আপনি ফুলফিল করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে ইনগ্রেডিয়েন্টস অফ গুড ব্রিক আর্থ। ইট তৈরি করে কি দিয়ে বলেন তো? স্যার মাটি স্যার। মাটি দিয়ে। মাটিটাকে হচ্ছে একটা মোল্ড বা একটা ছাঁচের মধ্যে হচ্ছে আগে একটা শেপ দেয়, মানে একটা চারকোনা শেপ দেয়, তারপর ইটটাকে কি করে আগুনে পোড়ায়। জি আগুনে স্যার। পোড়াইলে ইটটা শক্ত হয়। এটাই তো হচ্ছে ইট তৈরি করার আমরা এতদিন পর্যন্ত যা দেখছি বা যা বুঝছি এরকম কিছুই, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই যে আমি যে মাটি দিয়ে ইট তৈরি করব, আমি চাই যে এই মাটিটার মধ্যে কিছু উপাদান থাকবে এবং কিছু উপাদান থাকবে না। ঠিক আছে? তখন কোন কোন উপাদানগুলা মাটি মানে ইটের জন্য ভালো আর কোন কোন উপাদানগুলা ইটের জন্য খারাপ, এই জিনিসটা আজকে আমরা একটু দেখি। দেখেন, ইনগ্রেডিয়েন্টস অফ এ গুড ব্রিক আর্থ। ঠিক আছে? এ গুড ব্রিক আর্থ মেইনলি কনসিস্ট অফ সিলিকা বালি এবং অ্যালুমিনা ক্লে কাদা বা মাটি। ঠিক আছে? তো সিলিকা হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইড, SiO2, আর অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনিয়াম L2 ট্রাইঅক্সাইড, Al2O3। O2 ঠিক O3। আছে? আচ্ছা, এখন দেখেন যে এই সিলিকা আর অ্যালুমিনা মানে হচ্ছে বালি আর মাটি, এই দুইটা জিনিস ছাড়াও ইটের মধ্যে আরো কিছু উপাদান আমরা চাই যে থাকবে। এবং এই উপাদানগুলা কোনটার কি কাজ, কোনটা ইটের জন্য কেন দরকার, এই জিনিসগুলা আমরা একটু দেখি। দেখেন যে প্রথমেই বলা আছে যে কি কি উপাদান থাকলে ভালো। ইনগ্রেডিয়েন্টস অফ এ গুড ব্রিক আর্থ: অ্যালুমিনা, ক্লে বা মাটি, সিলিকা বালি, এন্ড বালি। লাইম। লাইম মানে কি? স্যার চুনা চুন পাথরের ওই, পাথর, হ্যাঁ। চুনা পাথর বা চুন। জি স্যার। অক্সাইড অফ আয়রন বা আয়রন অক্সাইড বলতে পারেন, জি স্যার। FeO। লাইম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা বিভিন্ন ফর্মে থাকতে পারে। জি স্যার। আর ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে? এখন দেখেন এই অ্যালুমিনা, সিলিকা, লাইম, আয়রন অক্সাইড বা অক্সাইড অফ আয়রন আর কি ম্যাগনেসিয়া, আমি চাই যে এই পাঁচটা উপাদান আমার ইটের মধ্যে, আমি ইটটা তৈরি করতে যে মাটিটা ব্যবহার করব ওই মাটির মধ্যে এই পাঁচটা উপাদান কি হবে, থাকবে নাকি থাকবে না?
স্যার স্যার থাকবে। থাকবে স্যার, থাকবে, কিন্তু তাদেরও একটা বেশি নির্দিষ্ট পরিমাণ না। পরিমাণ আছে। জি স্যার। তারা যদি তাদের নির্দিষ্ট পরিমাণের চাইতে বেশি থাকে তাহলে তারা আবার কিন্তু ক্ষতিকর। আবার নির্দিষ্ট পরিমাণের চাইতে কম থাকলে কি হবে, তাদের যে উদ্দেশ্যে তাদের থাকার দুর্বল, দরকার, হ্যাঁ মানে তাদের যে পারপোজ ওইটা আবার ফুলফিল হবে না। ঠিক আছে, দেখেন স্যার মানে এই 5টা উপাদান 1 2 3 4 5 they are mixed in such a proportion that the resulting mass with water, মানে এই 5টা উপাদানের সাথে যদি আমি আর কি যোগ করব, ওয়াটার, পানি যোগ করব, ইজ এ প্লাস্টিক মাস। মানে এই 5টা উপাদানের একদম নির্দিষ্ট প্রপোর্শন, মানে এদের একটা অনুপাত থাকবে। মনে করেন 1 অনুপাত অ্যালুমিনার সাথে 2 অনুপাত সিলিকা, 3 অনুপাত লাইম, মানে এরকম একটা রেশিও থাকবে যে আমি কতটুকুর সাথে কতটুকু মিলাবো। এদের নির্দিষ্ট পরিমাণের সাথে আমি যদি পানি মিশাই তাহলে আমি একটা কি পাবো, একটা প্লাস্টিক মাছ পাবো। প্লাস্টিক মাছ মানে কি, যেটাকে হচ্ছে আপনি চাইলে যে কোনো শেপ দিতে পারবেন এবং ওই শেপটাকে সে কি করবে, রিটেইন করবে বা রেজিস্ট কাদা মাটি করবে। এটা স্যার, বুঝছি স্যার। সে তার আগের অবস্থায় কি করবে না, ফেরত চলে আসবে না। ঠিক আছে, কিন্তু তার কোনো ফেইলিউরও হবে না। মানে প্লাস্টিক ম্যাটেরিয়াল কি, তাকে যদি আপনি তার চেহারা পরিবর্তন করেন, তার চেহারা পরিবর্তন হবে, সে তার আগের অবস্থায় ফেরত আসবে না, কিন্তু তার কোনো ফেইলিউর হবে না, তার কোনো ফ্র্যাকচার বা তার মধ্যে কোনো ক্র্যাক ট্র্যাক কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা। তো প্লাস্টিক মাস দ্যাট কুড বি ইজিলি মোল্ডেড এন্ড ড্রাইড, এবং ওটা শুকাবে উইদাউট আন্ডারগোয়িং শ্রিঙ্কেজ, ক্র্যাকিং অর ওয়ার্পিং। আচ্ছা, শ্রিঙ্কেজ মানে কি বলেন তো? কোনো কিছু সংকুচিত হয়ে যাওয়া। মনে করেন কিসমিস দেখছেন না, কিসমিস? জি স্যার। আঙ্গুর থেকে পানি শুকায় গেলে তো এটা কিসমিসে পরিণত হয়। জি স্যার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শ্রিঙ্ক করা। কোনো কিছু থেকে পানি বের হয়ে গেলে তার যে সংকুচিত হওয়ার যে প্রবণতা বা সংকুচিত যে হয়ে যায়, এটাকে বলা হচ্ছে শ্রিঙ্কেজ। আর ক্র্যাকিং মানে তো বুঝতেছেন, ক্র্যাকিং মানে কি, ফেটে যাওয়া বা ফেটে যাওয়া বা এরকম ফাটল ধরা। জি জি স্যার। স্যার। আর ওয়ার্পিং মানে হচ্ছে কোনো কিছু, মনে করেন ওয়ার্পিং হচ্ছে বয়স হইলে মানুষের মোচড়ানো। চামড়া চামড়া পড়ে যায় না, জি জি স্যার। স্যার, মোচড়ানো বা ড্যামেজ। কুচকায় যাওয়া, কুচকায় যাওয়া। জি আর স্যার। আরেকটা ওয়ার্ড পাবেন হচ্ছে টুইস্টিং। বিভাগ। টুইস্টিং মানে হচ্ছে মোচড়ানো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা দেখি এই যে উপরে 5টা উপাদান বললাম, অ্যালুমিনা, তারপর হচ্ছে সিলিকা, লাইম, অক্সাইড অফ আয়রন, আর কি ম্যাগনেসিয়া। এই কোনটার আসলে ম্যাগনেসিয়াম। কি কাজ আমাদের এই মানে ইট তৈরি করতে, বা ইটে কোনটা আসলে কি ভূমিকা পালন করে একটু দেখি আসেন। প্রথমে হচ্ছে অ্যালুমিনা বা মাটি বা ক্লে, যেটাই বলেন না কেন। দেখেন, অ্যালুমিনা ইজ দ্য চিফ কনস্টিটিউয়েন্ট অফ এভরি কাইন্ড অফ ক্লে। মানে হচ্ছে প্রত্যেক ধরনের মাটিতেই মানে সবচেয়ে মেজর উপাদান হচ্ছে অ্যালুমিনা। মানে মাটি হচ্ছে আপনার অ্যালুমিনার সোর্স। ঠিক আছে, অ্যালুমিনার সোর্স কি, সয়েল। আচ্ছা, এ ব্রিক এ গুড ব্রিক আর্ট শুড কন্টেইন বিটুইন 20 to 30% অফ অ্যালুমিনা। মানে আপনি যেই মাটিটা দিয়ে ব্রিক প্রডিউস করবেন বা ইট তৈরি করবেন, ওই মাটির মধ্যে 20 থেকে 30% থাকা লাগবে হচ্ছে কি, অ্যালুমিনা। ঠিক আছে, 20 থেকে 30% অ্যালুমিনা থাকতে হবে। অ্যালুমিনা প্রোভাইডস প্লাস্টিসিটি টু আর্থ সো দ্যাট ইট ক্যান বি মোল্ডেড। এই অ্যালুমিনাটা কি করতেছে, এই অ্যালুমিনা হচ্ছে আপনার ওই মাটিটার মধ্যে প্লাস্টিসিটি প্রোভাইড করতেছে, যেন মাটিটাকে আপনি মোল্ড করতে পারেন। যদি মাটিটা প্লাস্টিক না হয়ে ইলাস্টিক হইতো তাহলে কি আপনি মোল্ড করতে পারতেন? না স্যার। আপনি দেখতেন যে আপনি মাটিগুলা নিয়ে এরকম কোনো শেপ দিতে পারতেছেন না, সে তার আগের অবস্থায় চলে যাচ্ছে, আগের জায়গাতে ফিরে বা সে যাবে। জি তার স্যার। শেপটা রিটেন করতেছে না। সে এরকম আপনি মানে মাটির মতো শেপ দিতে যাচ্ছেন, সে গলে গলে পড়ে যাচ্ছে যদি তার এই প্লাস্টিসিটি না থাকতো। তো এই অ্যালুমিনার কাজ কি, অ্যালুমিনার কাজ হচ্ছে এই ইট তৈরি করতে আমরা যে মাটিটা ব্যবহার করতেছি ওই মাটির মধ্যে প্লাস্টিসিটি প্রোভাইড করা, যেন তাকে আমি আমার ইচ্ছা মতো ডিজায়ার্ড শেপ প্রোভাইড করতে পারি। আচ্ছা, এরপর দেখেন যে ইফ ব্রিক কন্টেইন excess amount of alumina and insufficient sand, they shrink, crack and warp on drying and burning. তার মানে ইটে যদি এই 20 থেকে 30% বা এর থেকে যতটুকু আসলে অ্যালুমিনা থাকা দরকার অতিরিক্ত। ততটুকুর চাইতে বেশি পরিমাণে অ্যালুমিনা থাকে, জি এবং স্যার। যতটুকু স্যান্ড বা বালি থাকা দরকার দরকার তার চাইতে কম পরিমাণে বালি থাকে, থাকে তার মানে অ্যালুমিনার পরিমাণ বেশি।
বেশি, দরকারের চাইতে বেশি, এবং Sand স্যান্ডের কম। পরিমাণ কি দরকারের চাইতে কম। কম। তাইলে কি হবে, ওই ইটটার মধ্যে দেখেন শ্রিঙ্ক হবে, মানে জি হচ্ছে স্যার। ইটটা সংকুচিত বা সংকুচিত। এরকম তার ভলিউম ডিক্রিজ করার একটা টেন্ডেন্সি থাকবে। ক্র্যাক, তার মধ্যে ফাটল দেখা যাওয়ার চান্স আছে, এবং জি স্যার। ওয়ার্পিং মানে হচ্ছে কি কুচকানো। ইটের গায়ের মধ্যে এরকম কুচকায় যাইতে পারে ইটের সারফেসটা। এবং এই জিনিসগুলো কখন হবে, যখন হচ্ছে ইটটাকে আমি শুকানো হবে। আপনার মাটির যে মোলটা, এই মোলটা তো প্রথমেই আপনার আগুনে পোড়ায়, আগে হচ্ছে কাঁচা ইটটাকে রোদে শুকায়। জি স্যার, রোদে daylight-এ। শুকাইলে কি হয়, ইটের মধ্যে যে ময়েশ্চার বা পানি আছে এগুলো ইভাপোরেট হয়ে উড়ে চলে যায়। দেন হচ্ছে এটাকে আমি মানে আপনার চুলার মধ্যে বা এরকম চিমনির মধ্যে হচ্ছে আগুনে পোড়ায় শক্ত করা হয়। জি স্যার। এই ড্রাইং এবং বার্নিং, এই প্রসেস, এই দুইটা স্টেপ যখন হবে, তখন যদি অ্যালুমিনিয়াম বেশি থাকে আর স্যান্ড কম থাকে, তাহলে শ্রিঙ্ক, ক্র্যাক, ওয়ার্প এগুলো হইতে পারে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যালুমিনার কাজ, এবং অ্যালুমিনা থাকতে হবে কত পার্সেন্ট, 20 থেকে 30%। এবার দেখেন সিলিকা বা বালি, জি স্যার। ঠিক আছে, সিলিকা হচ্ছে কি বালি। এখন এই সিলিকন ডাইঅক্সাইড, এটার আপনার সোর্স হচ্ছে কি স্যান্ড বা বালি। এটার কাজ কি, the percentage of silica in a good brick art should lie between 50 to 60%। তার মানে আমি ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করব তার 20 থেকে 30% হইতে মানে থাকতে হবে অ্যালুমিনা, অ্যালুমিনিয়াম। এবং 50 থেকে 60% বা মেজর পোর্শন থাকতে হবে কি বালি বা সিলিকা। বালি। জি স্যার। Presence of silica prevents cracking, shrinking and And warping of of raw raw. bricks। তার মানে বালিতে কাঁচা। যদি আপনার মানে ইট তৈরি করতে আমি যে মাটিটা ব্যবহার করব, এই মাটির মধ্যে যদি বালি থাকে, এই বালি হইতেছে গিয়া ইটকে আপনার ইটের মধ্যে কোনো ক্র্যাক ফর্ম করতে দিবে না, ইটের মধ্যে কোনো শ্রিঙ্কেজ হতে দিবে না, কোনো ওয়ার্পিং হইতে দিবে না। মানে র ব্রিক মানে কাঁচা ইট, যেটাকে আমি এখনো আগুনে পুরাই নেই, এই ইটটার এই জিনিসগুলো সে হইতে দিবে না। আচ্ছা, excess amount of silica destroys the cohesion between particles and makes the bricks brittle and weak। আচ্ছা, তার মানে অতিরিক্ত পরিমাণে যদি আবার বালি থাকে, আমি চাই যে বালি থাকবে কত পার্সেন্ট, 50 থেকে 60%। এখন বালি যদি অতিরিক্ত পরিমাণে থাকে, তাইলে ইটের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে, যে কোহেশন, এই আকর্ষণটা হচ্ছে কি হবে, নষ্ট হয়ে যাবে, এবং ইট মানে ইটটা হচ্ছে লুজ হয়ে যাবে। যদি তার মানে কোন একটা পার্টিকেলের মধ্যে যদি আপনার এরকম বিভিন্ন টাইপের মলিকুল গুলোর মধ্যে বন্ডিং না থাকে, তাইলে কি হচ্ছে, ওই পার্টিকেলটা লুজ হয়ে যাচ্ছে, তার স্ট্রেংথ কমে যাবে, সে উইক হয়ে যাবে, এবং দ্য ব্রিক্স বিকাম ব্রিটল। ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর, মানে একটু অল্প বাড়ি দিলেই দেখবেন যে ইটটা চুরচুর করে ভেঙে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। ছোটবেলায় দেখেন এই ব্রিটল বিস্কিট একটা অ্যাডভার্টাইজ দিত, কেউ কি এই বিস্কিটের নাম শুনেন নাই, ব্রিটল বিস্কিট? স্যার নামটা শুনছি স্যার, মনে নাই ব্রিটল। মানে আমি যখন ছোট ছিলাম এই নামে একটা অ্যাডভার্টাইজ দিত, তাহলে তার মানে আপনারা তখন মনে হয় মানে হনই নাই, আমি যখন ছোট ছিলাম। জি জি স্যার। স্যার। এই জন্য অ্যাডভার্টাইজটা দেখেন না, ইউটিউবে থাকতে পারে, সার্চ দিয়ে দেখছেন। যাই হোক, তো এই ব্রিটেল কথাটার মানে হচ্ছে কি ভঙ্গুর, বা বিস্কিটের জন্য এই কথাটা কেন প্রয়োগ করছে, তার মানে কি মুরমুরে বা মচমচে, মানে কামড় দিলে হচ্ছে একদম মানে কি বলবো মানে নরম না, একটু মচমচে টাইপের আর কি, একটু ক্রাঞ্চি টাইপের, ঠিক আছে। তো কিন্তু ম্যাটেরিয়ালের জন্য মানে ব্রিটেল কথাটার মানে কি, যেটা হচ্ছে চাপ দিলে একদম মানে মুরমুর করে ভাঙা যাবে, জি স্যার। উইক, দুর্বল। জি স্যার। আচ্ছা দেখেন, hence durability of the brick depends largely on the স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, এই পয়েন্টটা শেষ করি। hence durability of the brick depends largely on the proper proportion of silica and alumina in brick art। তার মানে ডিউরেবিলিটি বা স্থায়িত্ব, একটা ব্রিক কতটা স্ট্রং বা কতটা স্ট্রেংথ থাকবে তার, এটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে সঠিক প্রপোর্শনে বা সঠিক পরিমাণে তার মধ্যে বালি এবং অ্যালুমিনা মানে সিলিকা এবং অ্যালুমিনা আছে কিনা এই জিনিসটার উপরে। আচ্ছা, কি জানি কোশ্চেন করবেন, করেন। স্যার এখানে যে স্যার আপনার যে পরিমাপ গুলো দেখানো হচ্ছে স্যার, আসলে কি স্যার ইট বানাতে স্যার এগুলো স্যার পরিমাপ করে কি আদৌ কিছু স্যার বানায় স্যার? আচ্ছা, এখন আদৌ বানায় কিনা এটা হচ্ছে আমরা যদি কোনো একটা ইটের ভাটা যাইতে পারি, মানে মনে করেন আমরা দেখতে গেলাম, তাহলে আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। এখন কোয়ালিটি কন্ট্রোল এটা আসলে এক্স্যাক্টলি হয় কিনা এটা না গেলে বোঝা যাবে না। এবং এই যে আমি জানি, যেমন মনে করেন মিরপুর সিরামিক, আমি মিরপুর সিরামিকে গেছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন গেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে ওরা কোয়ালিটি কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ ওরা খুব কম ইট প্রডিউস করে। ওরা হচ্ছে একদম মানে আপনার ডেইলি মনে হয় ওদের একটা নির্দিষ্ট টার্গেট আছে, এর সাথে বেশি ওরা প্রডিউস করে না। এবং আপনি যদি ওদের কাছ থেকে ইট কিনেন, আপনি আগে প্রি অর্ডার করবেন, তারপর ওরা ইট বানাবে আপনার জন্য।
ঠিক আছে। তো বাট নরমালি আপনি যখন নরমালি হাইওয়ে বা এরকম গ্রাম সাইডে যে ইটের ভাটাগুলো দেখা যায়, এগুলাতে এত কিছু চিন্তা করে তৈরি করে কিনা, বা আমরা সামনের দিকে দেখবো ইট তৈরি করার কিছু টেকনোলজি আছে, এত টেকনোলজিক্যালি এত কিছু মেনটেন করে কিনা জানি না, মানে সামনাসামনি গিয়ে দেখলে আসলে বোঝা যাবে। জি স্যার। এখন আপনি তো জানেন না আসলে আপনার এত টেকনোলজিক্যালি বা এত কিছু মেনটেন করে ইট তৈরি করতেছে কিনা, আপনি কি জানেন? আপনি কি গিয়ে দেখতেছেন? স্যার আমাদের পাশে দেখলাম যে স্যার আমাদের একটু বাইরে একটু দূরে স্যার ইট ভাট আছে, ওখানে দেখলাম যে স্যার অত বেশি ইয়া করতেছে, দেখলাম না স্যার, মানে কাজ এখন করতেছে। ইট তৈরি করার সময় তো আমরা এখানে থাকতে পারতেছি না, থাকতে পারতেছি? না স্যার। আমরা যেটা করতে পারি, ইটটা যখন আমাদেরকে সাপ্লাই দিবে ট্রাক থেকে নামানোর আগে আমরা ইট দেখা বুঝতে পারি যে ইটটা আসলে কেমন ইট, এটা কি ফার্স্ট ক্লাস ইট নাকি সেকেন্ড ক্লাস ইট না থার্ড ক্লাস ইট নাকি ফোর্থ ক্লাস ইট। যদি এটা বুঝতে কিভাবে পারি বুঝবো? তাইলেও কিন্তু আমাদের জন্য মোটামুটি একটা কাজ চলার মতো অপশন হয়, তাই না? জি তো স্যার। আমরা ইট তৈরি করার সময় যেহেতু থাকতে পারতেছি না, সেহেতু ইটটা যখন আমাদেরকে ডেলিভারি দিবে, ওই ইট দেখার পরে আমি কেমনে বুঝবো এটা কোন কোয়ালিটির ইট? এটারও কিছু প্রসিডিউর আছে। যদি আজকে হয়তো আমরা দেখবো না, আজকে আমরা জাস্ট আমাদের কোন কম্পোনেন্টটা ভালো কোন কম্পোনেন্টটা খারাপ এতটুকুই দেখবো, বাট যদি টাইম থাকে তাহলে হচ্ছে ফার্স্ট ক্লাস ইটের কিছু বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার কম্পোনেন্ট যেটা হচ্ছে ডিজায়ারেবল, যে আমি যে মাটিটা ইউজ করে ইট তৈরি করব তার মধ্যে থাকবে, আমি চাই এটা হচ্ছে কি লাইম বা চুন। ঠিক আছে। আচ্ছা দেখেন, স্মল কোয়ান্টিটি অফ লাইম ইন ব্রিক আর্ট ইজ ডিজায়ারেবল, মানে আমি চাই যে আমি যে মাটিটা দিয়ে ইটটা তৈরি করব তার মধ্যে অল্প পরিমাণে লাইম থাকবে। কেন চাই? কারণ দেখেন যে স্লাইট অ্যামাউন্ট অফ লাইম in a very finely powdered form acts as a flux and cause silica to fuse slightly at kiln temperature. আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই ফ্লাক্স মানে হচ্ছে একটা আবরণ বা একটা এরকম আপনার ছাকনির মতো বা আবরণের মতো, ঠিক আছে, যে চারপাশে একটা এরকম আবরণের মতো তৈরি করে। যখন আপনি হচ্ছে ইটটাকে পোড়াবেন, ঠিক আছে, আগুনে পোড়াবেন শক্ত হওয়ার জন্য, তার মধ্যে যদি পাউডার মানে গুঁড়া গুঁড়া ফর্মে হচ্ছে চুন থাকে, এই চুনটা হচ্ছে একটা আবরণের মতো তৈরি করে বালির চারপাশে, যে আবরণটা হচ্ছে বালিটাকে আংশিকভাবে ফিউজ বা গলতে সাহায্য করে, বালিটাকে মেল্ট করে গলায় দেয় বালিটাকে, ঠিক আছে। এবং গলে কোন টেম্পারেচারে? কিল টেম্পারেচার, মানে চুল্লি তাপমাত্রা। চুলার মধ্যে আপনি যেই চুলার মধ্যে হচ্ছে ইট পোড়াবেন, ওই চুলার টেম্পারেচার কত ডিগ্রি হইতে পারে? অনেক বেশি না? জি স্যার। তো এরকম হাই টেম্পারেচারে হচ্ছে ওই বালিটা হালকা মানে গলে যায়, এবং এটা গলতে সাহায্য করে কে? এই যে গুঁড়া গুঁড়া চুন বা পাউডার ফর্মে যে লাইম আছে, এই লাইমটা হচ্ছে অ্যাজ এ ফ্লাক্স হিসাবে একটা আবরণ ক্রিয়েট করে, যেটার যে কারণে হচ্ছে আপনার বালিটা স্লাইটলি পরিমাণে ফিউজ হয় বা মানে মেল্ট হয়ে যায়। এখন বালি যদি হালকা পরিমাণে মেল্ট হয় বা হালকা ফিউজ হয় তাইলে সুবিধা কই? তাইলে সুবিধা হচ্ছে দেখেন যে such slightly fused sand acts as a very hard cementing material. আচ্ছা, সিমেন্টিং মেটেরিয়াল কথাটার মানে হচ্ছে বাইন্ডিং মেটেরিয়ালও বলতে পারেন, যেই মেটেরিয়ালটা হচ্ছে একটা জিনিসের মধ্যে যেই কম্পোনেন্ট গুলো আছে সবগুলোকে একসাথে বাইন্ড বা একসাথে বন্ড একসাথে ধারণ করে রাখবে। তার মানে বালি যদি হালকা গলে, এটা হচ্ছে ইটের মধ্যে একটা সিমেন্টিং প্রপার্টি বা একটা বাইন্ডিং প্রপার্টি প্রোভাইড করে। তার মানে বালির অন্য যে ইনগ্রেডিয়েন্ট বা অন্য যে উপাদানগুলো আছে, সরি ইটের অন্য যে উপাদানগুলো আছে সবগুলাকে সে একসাথে কি করে? জমাট করে। জমাট করে বা মানে বাইন্ড করে। ঠিক জি আছে, স্যার। এটা হচ্ছে যদি আটকে বালিটা রাখে। একটু হালকা পরিমাণে ফিউজ হয় তাইলে বালি এই জিনিসটা প্রোভাইড করতে পারে। এন্ড ব্রিক্স অফ লার্জ স্ট্রেংথ এন্ড ডিউরেবিলিটি আর অবটেইনড, এবং এতে কি হচ্ছে আপনার বেশি শক্তিশালী বা বেশি ডিউরেবিলিটির ইট প্রডিউস করা পসিবল হয় যদি আপনি এই বালিটাকে হালকা মানে সামান্য পরিমাণে ফিউজ করতে পারেন। এবং এই ফিউজটা কিভাবে করবেন? উইথ দ্য হেল্প অফ এ ফাইনলি পাউডার্ড লাইম ফ্লাক্স। ঠিক আছে, ওকে। এবার দেখেন, লাইম প্রেজেন্ট ইন স্মল প্রপোর্শন অলসো প্রিভেন্ট শ্রিঙ্কেজ অফ র ব্রিক্স, মানে অল্প পরিমাণে যদি লাইম প্রেজেন্ট থাকে তাহলে এটা হচ্ছে র ব্রিক বা কাঁচা যে ইট, ওই কাঁচা ইটের শ্রিঙ্কেজও প্রিভেন্ট করে। ঠিক আছে। আচ্ছা, এক্সেস অ্যামাউন্ট অফ লাইম কজেস দ্য ব্রিক টু মেল্ট এন্ড ইটস শেপ ইজ লস্ট। অতিরিক্ত পরিমাণে চুন থাকলে আবার কি প্রবলেম হচ্ছে? এটা হচ্ছে বালিকে আমি চাই মানে অল্প পরিমাণে চুন পাউডার ফর্মে থাকবে, এবং এটা হচ্ছে অল্প পরিমাণে বালিকে গলাবে, যে বালিটা হচ্ছে অ্যাজ এ সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। বাট যদি দরকারের চাইতে বেশি পরিমাণে চুন প্রেজেন্ট থাকে তাহলে ওইটা হচ্ছে দরকারের চাইতে বেশি পরিমাণে বালিকে মানে গলায় ফেলবে, এবং গলাইতে গলাইতে দেখা যাবে যে একটা সময় পুরো ইটটাকেই সে গলায় ফেলছে
এবং ইটের শেপ নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে অতিরিক্ত চুন, মানে অতিরিক্ত পরিমাণে চুন থাকলে ক্ষতিকর দিক। আচ্ছা, if lumps of lime are present, they are converted into quick lime after burning. এই কথাটার মানে কি দেখেন, যে লাম্প মানে হচ্ছে দলা দলা। যদি চুনের দলা বা এরকম মানে পাথরের মতো বড় বড় চুনের দলা থাকে, মানে ক্যালসিয়াম কার্বনেট থাকে, জি ঠিক স্যার। আছে? যদি আপনার ক্যালসিয়াম কার্বনেট থাকে, এটাকে যখন আপনি পোড়াবেন বা দহন বা কম্বাসন, জি স্যার। কম্বাসন বানানটা ভুলে গেছি, বাট বাংলায় আমরা বলি হচ্ছে দহন বিক্রিয়া। যখন আপনি অক্সিজেনের উপস্থিতিতে বা আপনি যখন এই ক্যালসিয়াম কার্বনেটকে পোড়াবেন অক্সিজেনের উপস্থিতিতে, তখন কি হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই কার্বন ডাই অক্সাইড তো বাতাসে উড়া যাবে। জি স্যার। থাকবে কি? ক্যালসিয়াম অক্সাইড স্যার। ক্যালসিয়াম অক্সাইডটাকে বলে হচ্ছে গিয়া কুইক লাইম। জি স্যার। আচ্ছা, তার মানে যদি লাম্প অবস্থায় বা দলা অবস্থায় চুন থাকে ক্যালসিয়াম কার্বনেট, তখন যখন এটাকে আপনি আগুনে পোড়াবেন তখন এটা, এই যে দেখেন, যে ইফ লাম্পস অফ লাইম আর প্রেজেন্ট দে আর কনভার্টেড ইনটু কুইক লাইম আফটার বার্নিং। মানে এই যে আপনি আগুনে পোড়াইলেন, আগুনে পোড়ানোর পরে এই ক্যালসিয়াম কার্বনেট বা লাম্প অফ লাইম হচ্ছে কিসে পরিণত হইলো? ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইমে পরিণত হইলো, ঠিক আছে? The formed quick lime slakes and expands due to moisture and causes splitting of brick into pieces. এই কথাটার মানে এই যে কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে পানির সংস্পর্শে আসলে, ঠিক আছে, বা ময়েশ্চার যখন অ্যাবজর্ব করবে, পানির সংস্পর্শে আসলে এটা হচ্ছে স্লেগড বা এরকম ফুইলা যায় বা আয়তনে বাড়ার চেষ্টা করে, এবং তখন এটাকে বলা হচ্ছে কি স্লেক লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড আর পানি যোগ করলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হবে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে গিয়া স্লেক লাইম, ঠিক আছে? এবং যদি এরকম মানে লাইমটা হচ্ছে তখন এক্সপান্ড করার ট্রাই করে, দেখেন যে the formed quick lime slakes and expands due to moisture and causes splitting of brick into pieces. তো ইটের মধ্যে যে লাইম বা চুনটা আছে এটা যদি এক্সপান্ড বা সম্প্রসারিত হওয়ার চেষ্টা করে, তাহলে ইটটা এরকম স্প্লিট। চিন্তা করেন যে আমাদের হাতের মধ্যে যদি, মানে আজকে মনে করেন আপনার হাতের মধ্যে আমি একটা সিরিজ দিয়ে পানি ঢোকাচ্ছি, আপনার হাতটা ফুলতে 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 একটা সময় আপনার স্কিন ফেটে যাওয়ার চেষ্টা করবে না? জি স্যার। ব্যাপারটা সেম, যে ইটের মধ্যে যদি চুন থাকে, জি স্যার, এরকম পানি ধারণ করে এক্সপান্ড করার ট্রাই করে, একটা সময় ইট কি হবে? এরকম স্প্লিট বা টুকরো টুকরো আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তাইলে আশা করি এই চুন মানে থাকলে কেন ভালো এবং অতিরিক্ত পরিমাণে থাকলে কেন খারাপ, এই জিনিসগুলো বুঝতে পারছেন। এবার দেখেন অক্সাইড অফ আয়রন বা আয়রন অক্সাইড, এটা FeO হইতে পারে, Fe2O3 হইতে পারে, ফেরাস হাইড্রোক্সাইড হইতে পারে, অনেক আয়রন মানে হাইড্রোক্সাইড অনেক কিছু হইতে পারে। যাই হোক, স্মল কোয়ান্টিটি অফ অক্সাইড অফ আয়রন আমি কতটুকু চাই? 5 থেকে 6% থাকবে আয়রন অক্সাইড, এবং আয়রন অক্সাইড ইজ ডিজায়ারেবল ইন গুড ব্রিক আর্ট। মানে 5 থেকে 6% হচ্ছে আমি একটা ভালো ইট তৈরি করতে গেলে যেই মাটিটা চাই, ওই মাটির মধ্যে 5 থেকে 6% আয়রন অক্সাইড থাকবে। আয়রন অক্সাইডের একটা সবচাইতে নরমাল সোর্স কি বলেন তো, বা কোথা থেকে পাইতে পারি? মরিচা হচ্ছে আয়রন অক্সাইডের সোর্স, ঠিক আছে? এবং মাটির মধ্যে এরকম অনেক সময় অ্যাজ এ খনিজ পদার্থ বা মিনারেল হিসেবে আয়রন অক্সাইড থাকে। ইট অলসো হেল্পস সিলিকা টু ফিউজ এট কম্পারেটিভলি লো টেম্পারেচার লাইক লাইম। মানে হচ্ছে এই আয়রন অক্সাইডও বা অক্সাইড অফ আয়রনও বালিকে ফিউজ হইতে বা গলতে সাহায্য করে, বাট লাইমের জন্য যে টেম্পারেচার লাগে, লাইমের জন্য কত টেম্পারেচারে পুড়ে? কিল টেম্পারেচারে পুড়ে না? কিল মানে হচ্ছে চুল্লি বা চুলা, বাট আপনার এই আয়রন অক্সাইড হচ্ছে আরেকটু কম টেম্পারেচারেই বালিকে ফিউজ হইতে সাহায্য করে। The color of brick depends on the proportion of iron oxide present in the brick art. ইটের কালার কি রকম হবে? এটা হচ্ছে কি পরিমাণে আয়রন অক্সাইড বা অক্সাইড অফ ওটার উপর নির্ভর করে। হ্যাঁ, এটা ওই মাটির মধ্যে প্রেজেন্ট আছে এটার উপর নির্ভর করে, ঠিক আছে? The brick having very small amount of iron oxide are yellow in color. আচ্ছা, আমারে বলেন যে কাদা বা মাটির কালার কি একটু ব্রাউন ব্রাউন বা ইয়েলো ইয়েলো না? যেটা কাঁচা ইটের কালার কি একটু অ্যাশ কালার টাইপের না? জি স্যার। হ্যাঁ, একটু অ্যাশ কালার। জি স্যার। বাট ইটের কালার কি লাল না? জি স্যার। আপনি মানে মরিচার কালার কি লাল? জি স্যার। তার মানে চিন্তা করেন যে যেটা পিওর একদম দেখবেন যে লাল ইট, এটা
এটার মধ্যে বুঝতে পারতেছেন যে আয়রন অক্সাইড সঠিক পরিমাণে আছে। আর যদি দেখেন যে ইটটা একটু হলুদ টাইপের, ইয়েলো মানে একটা ইয়েলোইশ ভাব আছে, একটা হলুদ ভাব আছে, কমলা বা হলুদ, হ্যাঁ। কমলার চাইতে আরেকটু হালকা একটা জি হলুদ ভাব স্যার, আছে, তাইলে জি স্যার, বুঝবেন যে ইটটা আসলে কি, মানে এটার মধ্যে একটু সঠিক ভেজাল। পরিমাণে আয়রন অক্সাইড নাই, আয়রন অক্সাইড কম, মানে কম ছিল। ঠিক আছে। হুম। আবার দেখেন টু মাচ আয়রন অক্সাইড মেক্স দ্য ব্রিক ডার্ক ব্লু অর ব্ল্যাকিশ। ও মানে দরকারের চাইতে যদি অতিরিক্ত পরিমাণে আয়রন অক্সাইড থাকে তাহলে আপনার ইটের কালারটা কি হবে, ডিপ কালো। কালার হয়ে যাবে, বা দেখবেন যে এরকম ডিপ ব্লু বা ব্ল্যাকিশ, মানে কালচার টাইপের হয়ে গেছে ইটটা। ঠিক আছে। জি আয়রন স্যার। অলসো ইনক্রিজেস দ্য ডিউরেবিলিটি এন্ড ইমপারমিয়েবিলিটি অফ দ্য ব্রিক। এই আয়রন কি করতেছে, আপনার ইটের স্থায়িত্ব বাড়াচ্ছে এবং ইমপারমিয়েবিলিটি, ইটটাকে হচ্ছে আপনার অভেদ্য করতেছে, ইটের মধ্যে পানি ঢুকতে যেন না পারে। জি স্যার, মানে ইটের ভয়েড কম দিতেছে। কমায় দিচ্ছে যেন বাইরে থেকে পানি ইটের মধ্যে ঢুকতে না পারে, ইট যেন এক্সেস ময়েশ্চার বা ওয়াটার অ্যাবজর্ব করতে না পারে। এটা ইনশিওর করা কার দায়িত্ব? আয়রন। আয়রন অক্সাইড। আচ্ছা, জোস। এবার দেখেন যে ম্যাগনেসিয়া হুম। বা ম্যাগনেসিয়াম অক্সাইড, a small proportion of it decreases the shrinkage and gives yellow tint to the brick. ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম অক্সাইডের কাজ কি? এটা হচ্ছে ইটের শ্রিঙ্কেজ বা সংকুচিত হওয়ার যে টেন্ডেন্সি প্রবণতা দূর করে। কমায় দেয় এবং ইটের মধ্যে একটা ইয়েলো টিন্ট বা একটা হলুদ ভাব প্রদান করে। ঠিক আছে। এক্সেস অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়া কজেস ব্রিক টু ডিকে। আর অতিরিক্ত পরিমাণে ম্যাগনেসিয়া থাকলে ইট কি হবে? ডিকে মানে কি? ক্ষয়। ঠিক আছে। মানে ইট হচ্ছে আস্তে আস্তে দেখবেন যে এরকম ক্ষয় হওয়া শুরু হয়ে গেছে, বা এরকম আস্তে আস্তে ইট, মানে কি বলবো, একটা ইট মনে করেন এত বড় ছিল, দেখতেছেন যেটা আস্তে আস্তে একদিক দিয়ে মানে এরকম মানে খসে খসে পড়ে যাচ্ছে। তাহলে মানে কোন উপাদানটা, এই যে আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে অ্যালুমিনা, তারপর কি দেখলাম, সিলিকা, লাইম, অক্সাইড অফ আয়রন, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে কি ম্যাগনেসিয়া। কোনটার কাজ কি, বা কোনটা কি পরিমাণে থাকা দরকার, বা কোনটা পরিমাণের থেকে বেশি থাকলে কি ক্ষতি হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব proportion of the ingredient of typical good brick art। মানে এই যে উপাদানগুলো দেখলাম, কোনটা হচ্ছে কি প্রপোর্শনে থাকা উচিত বা কত পার্সেন্ট থাকা উচিত। অ্যালুমিনা হচ্ছে কত পার্সেন্ট? 20 থেকে 30%। সিলিকা হচ্ছে কত পার্সেন্ট? 50 থেকে 60%। লাইম এন্ড ম্যাগনেসিয়া 6 থেকে 10%। মানে লাইমও অল্প পরিমাণে থাকতে হবে, ম্যাগনেসিয়া অল্প পরিমাণে থাকতে হবে, 6 থেকে 10%, দুইটা মিলায়। আয়রন অক্সাইড হচ্ছে কত পার্সেন্ট? 4 থেকে 8%। আর এই অর্গানিক ম্যাটার হচ্ছে আপনার জৈব যৌগ, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন আছে। যেমন মনে করেন একটা গরু ময়রা মনে করেন পয়রা আছে, গরুর লাশ, এটা একটা অর্গানিক ম্যাটার। তারপর মনে করেন একটা গাছের পাতা, ঠিক আছে, গাছের পাতা বা ঘাস, লতা পাতা, এগুলো কি? এগুলো অর্গানিক ম্যাটার, মানে ভেজিটেশন বা ভেজিটেবল জাতীয় জিনিসপত্র যেগুলো আছে। মনে করেন লাল, মানে এরকম আপনি লাউয়ের ছিলকা, যেগুলো হচ্ছে আপনার এগুলো কি ইট বানানোর সময় দেয় অর্গানিক ম্যাটার? মাটির মধ্যে কি আপনি মাটিটা একদম এক্স্যাক্টলি 100% পরিষ্কার করতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, মাটির ঠিক মধ্যে আছে। আগে থেকে কিছু ঘাস, লতা পাতা, ময়লা হ্যাঁ স্যার, আসে থাকবে না? জি স্যার। তো আপনার টার্গেট হচ্ছে আপনি যে মাটিটা ব্যবহার করবেন, এই মাটিটা যেন অর্গানিক ম্যাটার ফ্রি হয়, এবং যদি অর্গানিক ম্যাটার থাকে যেন অল্প থাকে, যেন 3 থেকে 6% এর বেশি না থাকে। ওকে, বুঝছি স্যার। বুঝছি স্যার। এবার দেখেন হার্মফুল ইনগ্রেডিয়েন্টস অফ ব্রিক আর্ট, মানে হচ্ছে ইট তৈরি করার জন্য বা ইট তৈরিতে আমরা যে মাটিটা ব্যবহার করব তার মধ্যে ক্ষতিকর কোন জিনিসগুলো। লাইম ভালো, আবার লাইম খারাপ। লাইম যদি পরিমাণ মতো থাকে তাহলে ভালো, আর যদি পরিমাণ যদি বেশি থাকে তাহলে খারাপ। আচ্ছা, লাইমটা কেন খারাপ আমরা দেখি আসেন। আমরা অলরেডি জানি যে লাইম কেন খারাপ, কারণ ক্যালসিয়াম কার্বনেট, মানে ওই যে আপনার আগুনে পুড়লে কি হয়, কুইক লাইমে কনভার্ট হয়, আবার কুইক লাইম পানি অ্যাবজর্ব করে কি ফ্লেক লাইমে কনভার্ট হয়, এক্সপান্ড হয়। এই কথাগুলাই বলতে দেখেন যে প্রেজেন্স অফ লাইম ইন লার্জ অ্যামাউন্ট ইজ হার্মফুল। আচ্ছা, বুঝতে পারছি যে অতিরিক্ত পরিমাণে চুন থাকলে ক্ষতিকর। ক্যালসিয়াম কার্বনেট প্রেজেন্ট ইন লাম্প, মানে ওই যে যদি চুনের দলা থাকে, ওই দলার মধ্যে কি আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে।
জি স্যার জি স্যার কনভার্টেড টু কুইক লাইম Quick lime. ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হয় আফটার বার্নিং অফ ব্রিক। বার্নিং অফ ব্রিক্স আমরা দেখছি কেমিক্যাল রিঅ্যাকশনটা কি, জি স্যার when this brick come into contact with moisture ময়েশ্চার quick lime slakes and হ্যাঁ causes disruption of brick because of its expansion। তার মানে বৃদ্ধি যখন পায়। হচ্ছে আপনার এই ক্যালসিয়াম অক্সাইডটা পানির সংস্পর্শে আসতেছে বা ময়েশ্চারের সংস্পর্শে আসতেছে, হুম তখন এই কুইক লাইম হচ্ছে পানি অ্যাবজর্ব করে এবং হুম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং এক্সপান্ড করার ট্রাই করে এবং ব্রিক কি হয়, ডিসরাপশন, ফুলে মানে ব্রিকটা মানে হচ্ছে কেটে এরকম যায় কেটে যাওয়ার বা এক্সপান্ড ছেড়ে হওয়ার দেয় জি স্যার টেন্ডেন্সি ক্রিয়েট হয়। আচ্ছা, excess amount of lime also causes the brick to melt and its shape is lost। মানে অতিরিক্ত পরিমাণে চুন থাকলে এইটা হচ্ছে ইটের জন্য যে মাটিটা বা ইটটা যে আছে ওটাকে গলায় ফেলে এবং গলায় ফেললে আমাদের ইটের শেপ কিরকম হয়, এরকম চারকোনা হয়। দেখা যাবে তখন ইটের এই ইউনিফর্ম চারকোনা শেপ আর থাকতেছে না, শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা তাহলে বুঝতে পারলাম যে অতিরিক্ত পরিমাণে লাইন থাকলে কি কি প্রবলেম হইতে পারে। এবার দেখেন যে পিবেলস অফ স্টোন এন্ড গ্রাভেল, মানে হচ্ছে নুড়ি পাথর বা পাথর। আমরা সিলেটে গেলে এরকম দেখি না জি নদীর স্যার মধ্যে পাথর দেখা যায়, বা সি বিচে গেলে দেখি না যে পাথর থাকে। জি স্যার আপনার পিবেলস অফ স্টোন মানে হচ্ছে ছোট নুড়ি পাথর মনে হয়, আর গ্রাভেল হ্যাঁ হচ্ছে একটু বড় সাইজের পাথর যেগুলো সিলেটে আমরা দেখি। জি স্যার আচ্ছা, এই পাথরের মানে সমস্যা কি বা পাথর থাকলে আসলে কি হবে যদি এই ইট তৈরি করতে আমি যে মাটিটা ব্যবহার করব তার মধ্যে পাথর থাকে? দেখেন, they do not allow thorough mixing of the earth and the brick containing pebble and gravel are considered very weak। আচ্ছা, যখন ইট তৈরি করে কি দিয়ে? মাটি দিয়ে। ইট আমি যে মাটিটা দিয়ে তৈরি করব এই মাটিটাকে মানে ইটের শেপ দেওয়ার আগে পা দিয়ে ভালোভাবে পাড়ানো হয়, ঠিক আছে? ওই যে সরিষা ভাঙে না আপনার এরকম গরুর মানে গরু দিয়ে পাড়ায় পাড়ায়, স্যার ঘানি স্যার ঘানি মানে আপনার এরকম মানুষ পাড়ায়, ঠিক আছে? মাটিটা হচ্ছে মানুষ এরকম পা দিয়ে পাড়ায় বা গরু দিয়েও পাড়াইতে পারে। তো এটা পাড়ানোর উদ্দেশ্য কি? পাড়ায় কারণ হচ্ছে মাটিটা যেন মাটির মধ্যে মনে করেন যে উপাদানগুলো আছে, এই যে অ্যালুমিনা, সিলিকা, তারপর হচ্ছে আপনার ম্যাগনেসিয়া, তারপর হচ্ছে কি আছে আয়রন অক্সাইড, এই সবগুলো লাইম, এই সবগুলো উপাদান যেন ঠিক মতো মিশে এবং মাটির মধ্যে অতিরিক্ত যে পানিটা আছে এই পানিটা যেন কি হয়, বের হয়ে যায়, এই জন্য পা দিয়ে পাড়ায়। তো যদি এই ইটের মধ্যে বা ইট তৈরি করতে যে মাটিটা আমি ব্যবহার করতেছি এই মাটির মধ্যে গ্রাভেল বা পিবেল অফ স্টোন থাকে, তাইলে আপনি এই ইটের উপাদানগুলো সঠিকভাবে মিশবে না এবং ইটটা খুব দুর্বল হবে, কনসিডার টু বি ভেরি উইক, ঠিক আছে? জি স্যার Such brick cannot be broken at the desired section and they break very irregularly। আচ্ছা, এই ইটগুলাকে আপনি চাইলে আপনার নির্দিষ্ট সেকশনে ভাঙতে পারবেন না। মিস্ত্রিদেরকে দেখছেন যে দেয়াল তৈরি করার সময় একটা ইট হাতে নিয়ে তাদের হাতে একটা চামচের মতো জিনিস থাকে, এটাকে কি বলে বলেন তো? স্যার হাতুড়ি না? এ ও স্যার এটা স্যার এটা দিয়ে স্যার ওই যে পলেন সিমেন্ট স্যার স্যার সিমেন্টের ইয়ে করা না হচ্ছে এটাকে দিয়ে সিমেন্ট, বেলচা এহ এটা বাংলায় বলে হচ্ছে গিয়া উ কি ও আচ্ছা এইটা এটা তো বেলচা না, এটা ইয়া বেলচেটা না, বেলচা হচ্ছে এটা বড়টা। এটা ওই যে স্যার মানে ওই যে আস্তর গুলা নিয়ে স্যার এত বড় লাইটের দেয় এটা হচ্ছে বেলচা, বেলচা হচ্ছে কোদালের মতো জি স্যার আচ্ছা, এটাকে বলে হচ্ছে কুন্নি। আর আপনারা কি এখন এটাকে কুন্নি বলবেন? না স্যার এটার ইংরেজি নাম হচ্ছে ট্রয়েল, রয়্যাল জোস ঠিক আছে? এখন দেখবেন মিস্ত্রিরা যখন ইট দিয়ে হচ্ছে আপনার দেয়াল তৈরি করে কোনো একটা জায়গায় গিয়ে ইটের অর্ধেক লাগতেছে, কুন্নি দিয়া মাঝখানে টুস করে একটা বাড়ি মারলে ইটটা হচ্ছে একদম সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। দেখছেন কখনো? দেখছি স্যার। না এখন দেখি জি স্যার ইনশাআল্লাহ যদি একটু দাঁড়ান তাহলে দেখবেন যে এরকম মিস্ত্রিরা কাজ করার সময় কুন্নি দিয়ে, হুম। অথবা ইউটিউবে একটা দেয়াল তৈরি করার ভিডিও দেখে বাংলাদেশের বা বাইরের দেশে দেখবেন যে কুন্নি দিয়ে বাড়ি মারলে ইটটা হচ্ছে মাঝখানে একদম সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। এখন প্রবলেম হচ্ছে যদি আপনার ইটের মধ্যে এরকম মানে পিবেল বা গ্রাভেল থাকে মাটির মধ্যে, তাইলে ডিজায়ার্ড ও। সেকশনে ভাঙা যাবে না। এটা বাড়িটা দিবে মনে করেন মাঝখানে দিছে, বাড়ি ভেঙে গেছে মনে কিন্তু করেন side হ্যাঁ দিয়ে। ঠিক আছে, এরকম দেখা যাবে যে এক জায়গায় বাড়ি দিচ্ছে আরেক জায়গায় ভাঙতেছে, ইরেগুলারলি ভাঙে। আসলে কি ভাঙে ঠিক বরাবর ভাঙে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন। আর বললাম তো, স্যার আর একটা জিনিস আছে স্যার, হাতুড়ি আছে না স্যার, হ্যাঁ ওই যে দুই মাথা যে দুই রকম, একটা স্যার একটু মানে বড় মাথার, একটা স্যার টুকরা মাথা, ওই গোল। টুকরা মাথা দিয়ে বাড়িতে চোক্কা মাথা দিয়ে আমি কুন্নি দিয়ে বাড়ি দিতে মানে বাড়ি দিয়ে ভাঙতে দেখছি না, হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভাঙতে দেখি না। স্যার আমিও দেখছি স্যার কোন দিকে আবার আমার মনে হয় হাতুড়ি দিয়ে এই ভাঙা আমি দেখলাম না মানে দুই ভাগ করে না, হাতুড়ি দিয়ে ভাঙা ইটের গুঁড়া গুঁড়া করে। কারণ
মানে কুন্নিটা হচ্ছে আপনার কুন্নি ভয়েস যেটা বলছে স্যার ওইটা স্যার একটু অ্যাঙ্গেল করা আর কি ওইরকম একটা আছে। আচ্ছা হইতে পারে, হয়তো আমি কাজ করার সময় দেখছি কুন্নি দিয়ে ভাঙছে, ও জি দেখছে স্যার। হাতুড়ি দিয়ে ভাঙছে, হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। আবার হয়তো দেখা যাবে যে তানভীর দেখছে যে হাত দিয়ে ভাঙা ফেলছে এরকম হইতে পারে। আচ্ছা যাই হোক, স্যার আগের মতো নাই স্যার। তানভীর শুকাই গেছে। স্যার অনেক আসসালামু অনেক। আলাইকুম 74 ওই আচ্ছা দেখেন এখন হচ্ছে আমরা কই আসবো, আমরা আসবো এখন আয়রন পাইরাইটসে, ঠিক আছে? আচ্ছা আরে দেখেন, কোন সালাম নেই না। আরে আগে ক্লাসটা শেষ করতে দেন। দেখেন আয়রন পাইরাইটটা কি জিনিস দেখেন। শালা পুরো। আচ্ছা সামিয়া, আপনি গালাগালি করেন কেন? স্যার আমার বোনতে জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাস করতেছেন, পিছনে আপনাদের বাসায় আওয়াজ হইতে পারে, এগুলা মানা যায়। আপনারা নিজেরা বেয়াদবি করেন কেন? লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম থেকে এরকম কিছু করেন না কখনো। সরি স্যার। আচ্ছা দেখেন, প্রেজেন্স অফ আয়রন পাইরাইট কজেস ক্রিস্টালাইজেশন এন্ড ডিসইন্টিগ্রেশন অফ ব্রিক ডিউরিং বার্নিং। ঠিক আছে, যদি আপনি ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করতেছেন তার মধ্যে হচ্ছে আয়রন পাইরাইট, মানে আয়রনের আকরিক থাকে, আকরিক। আয়রন পাইরাইট কে বলে হচ্ছে আপনার ফুলস গোল্ড, ঠিক আছে? এটাকে কি বলে স্যার? এটা কি খনি টাইপের স্যার? এটা এক ধরনের মিনারেল বা খনিজ পদার্থ, দেখতে হচ্ছে স্বর্ণের মতো, ঠিক আছে? এটাকে হচ্ছে বোকাদের স্বর্ণ বলে, দেখতে গোল্ডের মতো, কিন্তু এটা আসলে গোল্ড না। তো যদি এরকম, এটা একটা তামা। ন্যাচারালি আপনার প্রাকৃতিক তামা 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 না, তামা না, এটা হচ্ছে আপনার এক ধরনের মিনারেল, এটা হচ্ছে ন্যাচারালি পাওয়া যায়। আচ্ছা দেখেন, প্রেজেন্স অফ আয়রন পাইরাইট প্রসেস ক্রিস্টালাইজেশন এন্ড ডিসইন্টিগ্রেশন অফ ব্রিক্স ডিউরিং বার্নিং। মানে যদি হচ্ছে আপনার ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করব, এই মাটির মধ্যে হচ্ছে আপনার আয়রন পাইরাইট থাকে, তাইলে যেটা হবে ইটের যে উপাদানগুলা, এই যে লাইম, তারপর হচ্ছে সিলিকা, এগুলো হচ্ছে জমাট বেঁধে যাবে, ক্রিস্টালাইজ মানে ক্রিস্টাল ফর্ম হয়ে যাবে, এরকম জমাট বেঁধে যাবে। এবং জমাট বেঁধে গেলে কি হবে, ইটটা হচ্ছে ডিসইন্টিগ্রেট, এরকম আপনার মানে ভেঙে যাওয়ার চান্স আছে। আচ্ছা, ছেড়ে দেয়। it causes discoloration of brick in the form of black slag। মানে হচ্ছে আপনার যদি ইটের মধ্যে এই আয়রন পাইরাইট থাকে, তাহলে এটা যেটা করবে, ইটের মধ্যে এরকম কালো ছোপ বা ইটটাকে কালো বানায় ফেলবে, ঠিক আছে? আপনি দেখবেন যে ইটের কালারটা আর এরকম রেডিশ চেরি, মানে একটা ভালো ইটের কালার হচ্ছে কি রেডিশ চেরি হয়। চেরি ফল দেখছেন না সবাই? জি স্যার। জি স্যার। চেরি ফল যেরকম লাল হয়, ইটের কালার এরকম লাল হয়, একটা ভালো ইটের কালার। বাট যদি এটার মধ্যে অতিরিক্ত পরিমাণে আয়রন পাইরাইট থাকে, তাহলে দেখবেন যেরকম ব্ল্যাক স্ল্যাগ, মানে স্ল্যাগ বলতে আসলে মানে আমরা ছাই বুঝি, স্ল্যাগের বাংলা কি? জি ছাই স্যার। দেখবেন যে এরকম কালো ছাই, ছাইয়ের মতো কালার টালার ক্রিয়েট হয়েছে যদি অতিরিক্ত পরিমাণে আয়রন পাইরাইট থাকে। ওকে স্যার। এবার দেখেন অ্যালকালি মানে হচ্ছে কি বিভিন্ন টাইপের Alkali. ঠিক আছে, অ্যালকালাইন বা অ্যাসিড। দেখেন the alkalis are mainly salt of sodium and potassium। মানে এরকম যদি আপনি যে মাটিটা দিয়ে ইট তৈরি করবেন তার মধ্যে সোডিয়াম বা পটাশিয়ামের লবণ থাকে, তাইলে বুঝতে হবে মাটিটা হচ্ছে অ্যালকালাইন। বা আপনার কি মাটিটার মানে মাটির মধ্যে কি আছে, অ্যাসিড আছে। alkalis act as a flux in the clean and cause fusion, warping and twisting of the brick। আচ্ছা দেখেন, একটু আগে আমরা বলছিলাম না যে লাইম হচ্ছে অ্যাজ এ ফ্লাক্স বা আবরণ হিসেবে কাজ করে, আমাদের কোনটাকে জানি গলাইতে সাহায্য করে, ফিউজ দিতে সাহায্য করে, কাকে জানি বলেন তো? স্যার ইয়াকে স্যার আপনার বালুকে স্যার, সিলিকা। হ্যাঁ, এখন দেখেন যদি অ্যালকালি বা আপনার এরকম বিভিন্ন টাইপের সোডিয়াম আর পটাশিয়ামের লবণ থাকে মাটির মধ্যে, আপনি যখন চুলার মধ্যে হাই টেম্পারেচারে ইটটাকে পোড়াবেন, তখন এই অ্যালকালি গুলা, এই সোডিয়াম পটাশিয়াম লবণ গুলা হচ্ছে কি করবে, একটা এরকম ফ্লাক্স বা আবরণের মতো ক্রিয়েট করবে। এবং তখন এর ভিতরে ফিউশন বিক্রিয়া, মানে নিউক্লিয়ার ফিশন ফিউশন ছোটবেলায় পড়ছেন না? জি জি স্যার। স্যার, জি স্যার। একটা থেকে আরেকটা চেঞ্জ হয়। দুইটা অল্প মানে আপনার পারমাণবিক ভরের এরকম মানে মৌল বা যৌগ কিছু একটা একসাথে যোগ হয়ে ভারী পারমাণবিক ভরের কোনো কিছু তৈরি করে বা বড় কোনো কিছু তৈরি করে, এরকম ফিউশন বিক্রিয়া হবে। এবং এরকম মানে ভয়ঙ্কর কোনো রিঅ্যাকশন হওয়ার কারণে আপনার ইট আর ইট থাকবে না, এটা কি হবে, টুইস্টিং মানে মুচড়া যাইতে পারে, ওয়ার্পিং কুচকা যাইতে পারে, মানে ইটের চেহারা ইটের মতো থাকবে না, যেহেতু ফিউশন বিক্রিয়া হইতে পারে ভিতরে। আচ্ছা, অ্যালকালিস প্রেজেন্ট ইন ব্রিক অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। মানে ইটের মধ্যে যদি অ্যালকালি থাকে, এরকম বিভিন্ন টাইপের সোডিয়াম আর পটাশিয়ামের লবণ থাকে, এই লবণগুলা হচ্ছে বাতাস থেকে
পানি অ্যাবজর্ব করবে বা ময়েশ্চার অ্যাবজর্ব করবে অ্যাটমসফিয়ার থেকে, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট একটু ক্লিয়ার না স্যার একটু। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার এই যে আপনার লবণগুলো আছে, এই যে সোডিয়াম পটাশিয়ামের, এই লবণগুলো হচ্ছে চুলার ভিতরে এজ এ ফ্লাক্স হিসেবে বা আবরণের মতো কাজ করবে, এবং এই আবরণের মতো কাজ করলে এটার ভিতরে কি হবে, যে ফিউশন বিক্রিয়া হবে, এবং এই ফিউশন রিঅ্যাকশন স্যার একটা ইটের জন্য স্যার না সবগুলো ইটের জন্য স্যার? সবগুলো ইটের জন্য, সবগুলো ইটের জন্য। আপনি তো একসাথে মানে আপনি তো একটা একটা করে ইট পোড়ান না, আপনি তো এজ এ কি বলবো বান্ডেল হিসেবে বা এরকম কয়েকশো ইট বা কয়েক হাজার ইট একসাথে চুলার মধ্যে ঢোকান, জি স্যার। দেখা যাবে আপনার ওই পুরা লটটাই বাতিল করে দিতে হবে। স্যার তাহলে স্যার যেখানে অঞ্চলে স্যার লবণাক্ত মাটি স্যার ওইখানে কি প্রবলেম হয় না? ওইখানে প্রবলেম হইতে পারে, ওই মাটি দিয়ে আপনি ইট তৈরি করতে পারবেন না, ওই ওই জায়গায় আপনি আপনার ইটের ব্যবসা শুরু করতে পারবেন না। কক্সবাজারে কয়টা ইটের ভাটা আছে একটু মানে যারা কক্সবাজার গেছেন তো দেখছেন তো? নাই তো, বেশি নাই একদম। আচ্ছা দেখেন, এখন হচ্ছে অ্যালকালিস প্রেজেন্ট ইন ব্রিক। আচ্ছা আচ্ছা সব আচ্ছা আমরা দেখেন যে যদি ইটের মধ্যে হচ্ছে এরকম আপনার সোডিয়াম বা পটাশিয়ামের সল্ট থাকে বা লবণ থাকে, এই লবণগুলো কি অ্যাটমসফিয়ার থেকে পানি অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তো যখন পানি অ্যাবজর্ব করবে যেটা হবে দেখেন যে such brick when used for masonry work cause deposition of white powder on the surface। এটা দিয়ে যখন আপনি আপনার দেয়াল তৈরি করবেন বা এরকম কোন একটা কনস্ট্রাকশনের কাজ যখন আপনি এই ইটটা ব্যবহার করবেন, এই লবণ কি করতেছে, বাতাস থেকে পানি অ্যাবজর্ব করতেছে, তো পানিটা যখন শুকায় যাবে লবণটা এজ এ প্রিসিপিটেশন বা অধক্ষেপ হিসেবে ইটের সারফেসের গায়ের মধ্যে পড়ে থাকবে। তো দেখবেন যে ইটের গায়ের মধ্যে এরকম সাদা সাদা দাগ পড়ছে। জি স্যার দেখছি স্যার। ঠিক আছে, কারণ দেখেন যে বিকজ when drying the salt which have come to the surface with moisture get deposited বা অধক্ষেপ হিসেবে পড়ে, মানে আপনার কাঁচা ইটের মধ্যে যদি এরকম লবণ থাকে, এই লবণটা কি করতেছে, পানি অ্যাবজর্ব করতেছে বাতাস থেকে। বাট আপনি যখন এই কাঁচা ইটটাকে আগুনে পুড়াচ্ছেন, এই পানি বাবাজি তো বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে, বাট সে যাওয়ার সময় এই লবণগুলোকে এজ এ ডিপোজিট বা অধক্ষেপ হিসেবে ইটের সারফেসের গায়ে রেখে যাচ্ছে। ঠিক আছে, এই এই জিনিসটাকে বলা হচ্ছে এফ্লোরোসেন্স। ঠিক আছে, this action is known as efflorescence which seriously spoils the appearance of the building। মানে হচ্ছে আপনার এক তো ইটের ডিউরেবিলিটি কমায় দেয়, আরেকটা হচ্ছে বিল্ডিং এর যে সৌন্দর্য বা ওটা নষ্ট করে। ওটা পুরো নষ্ট হয়ে যায়, জি স্যার। দেখতে বিশ্রী লাগে। স্যার কোনোভাবে স্যার আমরা স্যার ওই যে মাটি যখন ইটটা মাটি থাকে ওই অবস্থাতে স্যার লবণগুলা বাইরে করতে পারেন না স্যার? না, ওই অবস্থাতে যদি আপনার ইটের মধ্যে যদি মানে মাটির মধ্যে যদি সোডিয়াম আর পটাশিয়াম থাকে, তাহলে ওই মাটি হচ্ছে আপনার ওয়াটার অ্যাবজর্ব করবেই
এবং ওই ইট আপনি যখন আগুনে পোড়াবেন তখন হচ্ছে এরকম প্রিসিপিটেশন করবেই। তাহলে এই যে হোয়াট ইজ এ ফ্লোরোসেন্স, এই কোশ্চেনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট বাট এটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। যে স্যার এটা আসলে কি স্যার পুরোটা দিতে হবে, বর্ণনা দিতে হবে না? এটা আসলে খালি বলবেন যে যদি এটার মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম থাকে, পটাশিয়ামের লবণ থাকে, তাহলে তারা হচ্ছে মানে আপনার ময়েশ্চার অ্যাবজর্ব করবে অ্যাটমসফিয়ার থেকে, এবং যখন এই ইটটাকে আগুনে পোড়ানো হবে তখন অ্যাজ এ ডিপোজিট হিসেবে ইটের সারফেসের গায়ের মধ্যে। কোশ্চেনটা স্যার আবার একটু বলুন তো স্যার। এই যে লিখছি হোয়াট ইজ এফ্লোরোসেন্স উপরে অফ ব্রিক। জি স্যার এই 4টা পয়েন্ট লিখলেই তো হয় না? 4টা পয়েন্ট লেখার দরকার নেই, আপনি 1 নাম্বার পয়েন্টটা লিখবেন, হ্যাঁ তারপর হচ্ছে 3 3 নাম্বার পয়েন্টটা লিখবেন, 4 এই 4 নাম্বার পয়েন্টটা লিখবেন, আর হচ্ছে এই 5 নাম্বার পয়েন্টটা লিখবেন। ঠিক আছে, জি স্যার কারণ এই এফ্লোরোসেন্সের সাথে ইটের ওয়ার্পিং আর টুইস্টিং এর কোনো সম্পর্ক নেই। জি স্যার বাট যদি সোডিয়াম আর পটাশিয়ামের লবণ থাকে তাহলে ওয়ার্পিং আর টুইস্টিং হইতে পারে। বাট এফ্লোরোসেন্স যদি আপনাকে জানতে চাওয়া হয়, এই 1 নাম্বার 3 4 5 এই 4টা পয়েন্ট লিখলে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন অর্গানিক ম্যাটার। অলরেডি আমরা বলছি যে অর্গানিক ম্যাটার থাকলে কি প্রবলেম হয়, বা আমরা বলি নাই, আমরা জানি যে অর্গানিক ম্যাটার কি, মানে এরকম কার্বনিয়াস ম্যাটেরিয়াল বা কার্বনাস এরকম যে জিনিসগুলো এগুলাকেই বলা হচ্ছে অর্গানিক ম্যাটার। দেখেন প্রেজেন্স অফ অর্গানিক ম্যাটার এন্ড ভেজিটেশন, মানে হচ্ছে গাছপালা লতা পাতা ইন দা ব্রিক আর্ট রেন্ডার দা ব্রিক্স পোরাস, মানে এই ধরনের অর্গানিক ম্যাটারের প্রেজেন্স ইটটাকে হচ্ছে কি করে পোরাস বানায় দেয় বা বেদ্য বানায় দেয়, তখন পানি ইজিলি ইটের মধ্যে ঢুকতে পারে এবং ইটটাকে উইক বা ইটের স্ট্রেংথ কমায় দিতে পারে। প্রেজেন্স অফ REH এন্ড অর ক্যালার, আচ্ছা এটা মানে হচ্ছে দেখেন এই সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, NaCO3, সোডিয়াম সালফেট, SO2, সালফেট, এগুলা এই দুইটা হচ্ছে কি আপনার ডিটারজেন্ট বা ওয়াশিং পাউডার বা ইয়ার মধ্যে থাকে, সোডার মধ্যে থাকে, সাবান। হ্যাঁ এগুলো হ্যাঁ মানে ওয়াশিং পাউডার বা সোডা টাইপের, আর সোডিয়াম ক্লোরাইড তো খাবার লবণ। জি স্যার এরকম জিনিস যদি থাকে মানে বিভিন্ন টাইপের সোডিয়ামের লবণ যদি প্রেজেন্স থাকে, তাহলে যেটা হয় দেখেন যে this element recrystallize after burning of brick and deposit on the surface of masonry in form of whitish spot, মানে ইটটাকে পোড়ানোর পরে এই লবণগুলো হচ্ছে আবার জমাট বাঁধতে পারে বা ক্রিস্টাল হইতে পারে এবং তারা ইটের সারফেসের মধ্যে এরকম সাদা সাদা ছোপ ছোপ দাগ ফেলায় দেয়। This causes peeling of the plaster and brick and ultimately leads to the failure of structure. তার মানে এরকম যদি আপনার সোডিয়ামের বিভিন্ন টাইপের লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট থাকে, তাহলে পিলিং মানে হচ্ছে খসে পড়া, মানে প্লাস্টার হচ্ছে খসে খসে পড়ে এবং আলটিমেটলি একটা সময় মানে ইট গুলো এরকম ভেঙা ভেঙা পড়ে এবং আলটিমেটলি আপনার পুরো স্ট্রাকচার বা পুরো বিল্ডিং বা দেয়াল দেখবেন বা এরকম ফেল করতেছে বা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে জি স্যার ঠিক আছে। তো আজকে আমরা তাইলে দেখলাম যে ইটের জন্য যে আমরা মাটিটা ব্যবহার করব, ওই মাটির মধ্যে কোন উপাদানগুলো ভালো থাকতে হবে এবং কোন উপাদানগুলো হচ্ছে কি খারাপ। ঠিক আছে, আচ্ছা আজকে মনে হয় আরেকটু সময় আছে, মানে 5 মিনিট একটু পড়াই। যে দেখেন ব্রড ক্লাসিফিকেশন অফ ব্রিক, মানে আমি যদি একটু বড়ভাবে বা একটু ব্রডলি চিন্তা করি, অত ডিটেইলে না গিয়ে মনে করেন আমি একটু ব্রডলি চিন্তা করতেছি ফ্রম ব্রডার পার্সপেক্টিভ, তাহলে ইটকে হচ্ছে আপনার এই 5টা ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক, ওভারবার্নড অর ঝামা ব্রিক, আন্ডারবার্নড অর পিলা ব্রিক। তো নাম শুনে বুঝতেছেন যে ফার্স্ট ক্লাস ব্রিক মানে কি খুব ভালো কোয়ালিটির ব্রিক, ফার্স্ট ক্লাস মানে চমৎকার। তারপর সেকেন্ড ক্লাস ব্রিক একটু খারাপ কোয়ালিটি, থার্ড ক্লাস আরেকটু খারাপ কোয়ালিটি, আর ওভারবার্ন আন্ডারবার্ন বুঝতেছি যে আরো খারাপ। একটা হচ্ছে অতিরিক্ত পোড়ায় ফেলছে ওভারবার্ন, যতটুকু পোড়ানোর দরকার। আপনাকে যদি আমি একটা কাবাব খাইতে দিই, আমি যদি কাবাবটা ঠিক মতো না ভাইজা অতিরিক্ত মানে পোড়ায় ফেলি, আপনি কাবাবটা খাইতে পারবেন না স্যার। মানে একদম যতটুক ভাজলে ওটা প্রপারলি খাওয়া যাবে অতটুকুই ভাজতে হবে, এর বেশি মানে ইটও সেম, যতটুকু পোড়াইলে তার ম্যাক্সিমাম স্ট্রেংথ সে গেইন করতে পারবে ওটুকুই পোড়াইতে হবে, এর বেশি পোড়ানো যাবে না, আবার কমও পোড়ানো যাবে না। আমি যদি আপনার কাবাব খাইতে দেই ঠিক মতো না ভাজি, আধা ভাজি করে দিয়ে আপনি খেতে পারবেন কাঁচা, আপনি কাঁচাও খাইতে পারবেন না। তার মানে আন্ডারবার্ন মানে কি, যেটা হচ্ছে ঠিক মতো পোড়ানো হয়নি, এটাও খারাপ। এই 5 ধরনের ইটের বৈশিষ্ট্য একটা ইট দেখার পরে আমরা কেমনে বুঝবো এটা কি আসলে ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস, এটা কি আসলে ওভারবার্ন নাকি আন্ডারবার্ন,
বুঝার কিছু উপায় আছে ইটটাকে দেখে। আমরা কিভাবে চিনতে পারবো এটা হচ্ছে উপায়গুলা আমরা আজকে একটু জাস্ট শুরু করি। আমরা ফার্স্ট ক্লাস ইটের বৈশিষ্ট্যগুলা বা ফার্স্ট ক্লাস ইট কিভাবে চিনবো এই জিনিসগুলা বলে আজকে তাহলে ক্লাসটা শেষ করে দিব। দেখেন এখানে ফার্স্ট ক্লাস ব্রিকের বৈশিষ্ট্যগুলা লেখার পাশে দেখেন এই যে এস গ্রেড বিডিএস 208 2002 এগুলো মানে কি স্যার আইডিয়া নাই। VSTD এই যে দোকান থেকে বিস্কিট কিনেন, সাবান কিনেন, এটা কিনেন, ওটা কিনেন, গায়ের মধ্যে দেখছেন কখনো বিএসটিআই অনুমোদিত একটা এরকম লোগো থাকে? হ্যাঁ ত্রিভুজ, জি স্যার। বাংলাদেশের সকল ম্যাটেরিয়াল বা পণ্যের মান মানে গুণগত মান করার দায়িত্ব কাদের? বিএসটিআই। বাংলাদেশ বাংলাদেশ কি জানিস এসডিআই কি স্পেসিমেন টেস্টিং বা যাই হোক আমি বিএসটিআই এর পুরো নামটা ভুলে গেছি। টেস্টিং ইনস্টিটিউট, টিতে টেস্টিং আইপি ইনস্টিটিউট আর বিতে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অফ। একটু গুগলে সার্চ দিয়ে দেখেন যে বিএসটিআই আসলে মানে পুরো নামটা কি। ওকে স্যার। বিএসটিআই হচ্ছে এরকম কিছু গাইডলাইন বানাইছে। ওই বিএসটিআই এর গাইডলাইন অনুযায়ী এই বিডিএস মানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড, বিডি মানে কি বাংলাদেশ, আর এস মানে কি স্ট্যান্ডার্ড। তো এই গাইডলাইনে আপনার এই ফার্স্ট ক্লাস ব্রিক হচ্ছে এস গ্রেড বলে ফার্স্ট ক্লাস ইটকে। ওই বিএসটিআই এর গাইডলাইন ফার্স্ট ক্লাস ব্রিক চেনার জন্য হচ্ছে নিচের গাইডলাইনগুলো দেয়া আছে দেখেন। Size of the burnt brick is exactly. সাইজ অফ দা বার্ন ব্রিক ইজ এক্স্যাক্টলি 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3 ইঞ্চি। মানে একটা ইট আপনার একদম রেডি, মানে আগুনের মানে পোড়ানো শেষ, একদম আপনার হাতে চলে আসছে। আপনি দেখবেন যে ইটটার সাইজ হইতে হবে পারফেক্টলি। কিরকম হয়? এরকম হয় না? জি স্যার। লম্বায় 9.5 ইঞ্চি, লম্বায় হবে 9.5, প্রস্থ 4.5, প্রস্থ হচ্ছে 4.5, আর পুরুত্ব থিকনেস হবে 3 ইঞ্চি। আর এই পুরুত্ব হচ্ছে কত? 3 ইঞ্চি। হ্যাঁ। The brick art is free from small pebble, মানে ছোট পাথর, লাইম লাম মানে দলাচুন, দলা অর্গানিক ম্যাটার, কোন রকম এরকম প্রাণীজ মানে ডেড বডি, এন্ড সোডিয়াম সল্ট মানে সোডিয়ামের কোনো লবণ থাকতে পারবে না, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, তারপর সোডিয়াম ক্লোরাইড, এই ধরনের কিছু থাকতে পারবে না। ঠিক আছে? ওকে স্যার। ওয়েল বার্ন, সঠিকভাবে যেন পুরে এটা দেখতে হবে যে এটা প্রপারলি বার্ন হইছে কিনা। কালার ইজ ইউনিফর্ম ইয়েলো অর রেড, এবং কালারটা কি হবে? ইউনিফর্ম লাল অথবা হলুদ হবে। মানে মনে করেন স্যার আপনি না বললেন স্যার হলুদ হলে স্যার এটা খারাপ ইট, ওই যে খারাপ না লাইমে থাকবে। ভাই, আমি বলছি যদি ইটের মধ্যে আয়রন অক্সাইড বা অক্সাইড অফ আয়রন থাকে তাইলে হচ্ছে এটা লাল হবে। আর আয়রন অক্সাইড নাই, আপনার ইটের কালার হলুদ। ইটের কি আয়রন অক্সাইড কি ইটের মধ্যে ডিউরেবিলিটির মধ্যে কোনো ইফেক্ট ফালায়? আয়রন অক্সাইড থাকলে প্রবাবলি হচ্ছে ওই যে আপনার সিলিকা গুলা একটু গলতে সাহায্য করে মনে হয়। বাট আপনার ইটের কালার ইয়েলো হোক বা রেড হোক ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নাই। এবং ইটের কালার হচ্ছে বাট এটা ইউনিফর্ম হইতে হবে। মনে করেন কোথায় একটু হলুদ আবার একটু লাল একটু হলুদ এরকম না। হলুদ হইলে ইউনিফর্ম হলুদ হবে, ইউনিফর্ম ইয়েলো হবে, আর লাল হইলে ইউনিফর্ম লাল হবে। যেমন একটা ছবি যদি আজকে দেখেন, এখানে একটা ছবি আছে উপরের দিকে দেখেন, এই কালারটা কি ইউনিফর্ম না? জি স্যার। মানে পুরোটাই লাল, মাঝখানে এখান দিয়ে একটু হলুদ আবার এখান দিয়ে একটু লাল এরকম না। কিন্তু দেখেন এটার মধ্যে পোর আছে অনেকগুলো, দেখতেছেন পোরাস বেশি। যাই হোক, বাট এই কালারটা হচ্ছে ইউনিফর্ম কালার। তো ইটের কালার এরকম ইউনিফর্ম হইতে হবে। স্যার আর একটা কথা মানে কোশ্চেন বলি স্যার। হ্যাঁ, আপনার ওই যে এখন কিছু কিছু ইট আছে স্যার, ওই যে 3 ছিদ্র বা 2 ছিদ্র মাঝখানে, ওইগুলা কোন ধরনের ইট স্যার? এগুলাকে হলো ব্রিক বলে, এগুলাকে মেশিন মেড ব্রিক বলে, এগুলাকে আপনি যদি ইটের হচ্ছে টেক্সচার বা শেপ বা সাইজের দিকে ফোকাস করেন, ওইটাও ইটের আরেক ধরনের ক্লাসিফিকেশন। আপনার এরকম বুল হেডেড দেখবেন যে এরকম মাথাটা এরকম চোখা থাকে। আবার ছোটবেলায় ক্রিকেট খেলার সময় আমরা স্ট্যাম্প উঠতাম হচ্ছে গিয়ে এরকম, এই যে 3 ছিদ্র দিছেন। হ্যাঁ এটাই, এগুলাকে হচ্ছে 3 হোল ব্রিক বলে, 9 হোল আছে। এটা কি স্ট্যান্ড বাড়ায় স্যার? মানে গাঁথনির স্ট্যান্ড বাড়ায় দেয় এগুলার প্রবাবলি হ্যাঁ, যদি গর্ত থাকে একটা সুবিধা হচ্ছে আপনার এই গর্তগুলোর মধ্যে হচ্ছে মর্টার ঢুকতে পারে বা সিমেন্ট ঢুকতে পারে। জি স্যার। হ্যাঁ, ইটের তখন একটার সাথে আরেকটা ইটের যে বন্ডিং ওইটা আরো বেশি মজবুত, বন্ডিংটা বেড়ে যায়। হ্যাঁ, এটা একটা সুবিধা হইতে পারে। আবার স্যার ইটের উপর তো নামও লেখা থাকে না?
ভাই মনে করেন যে আমার একটা ইটের কোম্পানি আছে, ঠিক আছে? তো মানে যেই ইটের কোম্পানি তারা জাস্ট ওই ইটের গায়ের মধ্যে একটা সিল মাইরা দেয় বা ছাপ মাইরা দেয়, আচ্ছা ওটাই কিছু না। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। ওটা হচ্ছে ব্র্যান্ডিং করে। আচ্ছা, এখন দেখেন যে ফার্স্ট ক্লাস এই চেনার উপায় কি কি আমরা দেখলাম। আমরা শেষ করি ক্লাসটা, তাড়াতাড়ি দেখেন। সারফেস ফয়েজ কিছু বলতেছেন? না স্যার, না স্যার। সারফেস ইজ রেগুলার এন্ড সাইডস আর প্যারালাল, এজেস আর শার্প এন্ড এট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। মানে আপনার সারফেসটা হবে রেগুলার, মানে ইরেগুলার না, মানে একদম মসৃণ সমান হবে। এবং এই যে সাইডগুলা, এই যে সাইডগুলা, এই সাইড প্যারালাল হবে, এই সাইড প্যারালাল হবে, এই সাইড একদম এক্স্যাক্টলি প্যারালাল বা সমান্তরালে থাকবে। এবং এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রিতে থাকবে, ঠিক আছে, 90 ডিগ্রি। এবং এই যে এজ গুলা বা কোনাগুলা, এই কোনাগুলা আপনি আঙ্গুল দিয়ে ধরলে দেখবেন যে অনেক ধারালো বা শার্প মনে হবে আপনার কাছে। জি স্যার। ঠিক আছে। হ্যাভ ফার্ম কম্প্যাক্ট এন্ড ইউনিফর্ম টেক্সচার, মানে টেক্সচার ইটের যে কাঠামো এটা ইউনিফর্ম হবে। নো সাইন অফ এফ্লোরোসেন্স, আপনি ইটের মধ্যে কোন রকমের কোন লবণ বা সাদা স্পট দেখবেন না যদি এটা ফার্স্ট ক্লাস ইট হয়। তারপর দেখেন ক্রাশিং স্ট্রেংথ মোর দেন 280 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, মিন ভ্যালু এন্ড 245 কেজি পার সেন্টিমিটার স্কয়ার ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু। মানে হচ্ছে আপনি যদি একটা ইট নিয়ে এটাকে ল্যাবরেটরিতে কম্প্রেশন, আমাদের ল্যাবরেটরিতে কম্প্রেশন টেস্টিং মেশিন আছে, আপনারা হয়তো এরকম ইট ভাঙবেন, তো এরকম যদি কম্প্রেশন অ্যাপ্লাই করেন, মানে দুই দিক থেকে চাপ দেন, চাপ দিয়ে ইটটাকে ভাঙেন, তাহলে এটা ক্রাশ করতে বা চূর্ণ করতে পার সেন্টিমিটার স্কয়ার, মানে ইটটার এরিয়া যদি মনে করেন ধরলাম 10 সেন্টিমিটার স্কয়ার, আমি যদি এই বরাবর 1 সেন্টিমিটার আর এই বরাবর 1 সেন্টিমিটার চিন্তা করি, এরকম একটা 1 সেন্টিমিটার ক্ষেত্রফল চিন্তা করি, এই 1 সেন্টিমিটার স্কয়ার জায়গাতে আমাকে 280 কেজি বল প্রয়োগ করতে হবে যদি আমি একটা ইটের কথা চিন্তা করি। ওকে স্যার, বুঝছি। আর যদি আমি মনে করেন না সরি 280 কেজি সেন্টিমিটার স্কয়ার হচ্ছে মিন ভ্যালু, আমি যদি অনেকগুলো ইট চিন্তা করি, মনে করেন আমি 10টা ইট নিয়ে আমি ভাঙলাম, আমার একটা ভাঙতে লাগছে 275 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, একটা ভাঙতে লাগছে 245 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, একটা ভাঙতে লাগছে মনে করেন 290। এই 10টা ভ্যালু আমি জাস্ট তিনটা লিখলাম, এই 10টা ভ্যালু এভারেজ করলে এই 280 কেজি পার সেন্টিমিটার স্কয়ার থেকে ছোট হইতে পারবে না। আর যদি একটা ইট ভাঙি, ওই একটার মিনিমাম ভ্যালু 245 কেজি পার সেন্টিমিটার স্কয়ার থেকে ছোট হইতে পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। Surface is so hard that fingernail, এই প্রেসারটা কি স্যার ভাঙার প্রেসারটা কি স্যার আপনার ইউনিফর্মলি দিতে হবে না স্যার? ওই যে আপনার কুনি দিয়ে স্যার টাওয়াল দিয়ে ইউনিফর্মলি এই যে ইটের যে সারফেসটা আছে না, জি স্যার, এই সারফেসটার উপরে ইউনিফর্মলি দিতে হবে। ওকে স্যার, বুঝছি। মানে যেই সারফেস আপনি বল প্রয়োগ করবেন ওই সারফেসে ইউনিফর্মলি দিতে হবে। স্যার ওই মেশিনটাতে কি আমি নির্দিষ্ট করে দিয়ে দিতে পারবো যে 280 কেজি দিব আমি? মেশিনটাতে আপনি যখন এরকম একটা বল প্রয়োগ করা শুরু করবেন, আপনি দেখবেন যে যত সময় যাচ্ছে আস্তে আস্তে বলের পরিমাণ বাড়তেছে, একটা সময় গিয়ে দেখবেন যে ইটটা ভাঙা গেছে। জি স্যার। কত বলে ভাঙছে ওই বলের রিডিংটা হচ্ছে আপনি মেশিন থেকে পাওয়া যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, surface is so hard that fingernail are not able to make any impression on its surface, তার মানে ইটের সারফেসটা এতটাই শক্ত হবে, আপনি যদি নখ দিয়ে আঁচড় দেন তাহলে আপনার নখের কোনো আঁচড়ের দাগ ইটের গায়ে পড়বে না। শীতকালে যখন আমাদের চামড়া শুকায় যায়, একটা নখ দিয়ে মানে হাতের মধ্যে দাগ দিয়ে দেখেন, হাতের মধ্যে সাথে সাথে দাগ পড়ে না, এটাকে বলা হচ্ছে নেইল ইমপ্রেশন বা নখের দাগ। ওকে। যদি প্রপারলি শক্ত হয় বা ইট যদি ফার্স্ট ক্লাস ইট হয়, তাহলে আপনি ইটটা হাতে নিয়ে নখ দিয়ে আঁচড় দিলে দেখবেন যে ইটের গায়ের মধ্যে কোনো প্রকার নেইল ইমপ্রেশন বা নখের দাগ পড়তেছে না। ঠিক আছে, এটা গেল আরেকটা বৈশিষ্ট্য। ডাজ নট অ্যাবজর্ব ওয়াটার মোর দ্যান 10% অফ ইটস ওন ড্রাই ওয়েট আফটার ইমারশন অফ 24 আওয়ার্স ইন কোল্ড ওয়াটার। মানে একটা ইটের মনে করেন শুকনো অবস্থায় ওজন হচ্ছে 1 কেজি। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রাম। আপনি যদি এই 1 কেজি ইটটাকে বা এই ইটটাকে 24 ঘন্টা পানির মধ্যে চুবায় রাখেন, ঠান্ডা পানি মানে নরমাল পানি আর কি, নরমাল পানির মধ্যে চুবায় রাখেন, সে তার নিজের ওজনের 10%-এর বেশি পানি অ্যাবজর্ব করতে পারবে না বা করবে না। তার মানে 1000-এর 10% কত? 100 না? 100। তার মানে আপনি যদি একটা 1 কেজি ইটকে 24 ঘন্টা পানিতে ভিজায় রাখেন, অবশ্যই সে কিছু পানি অ্যাবজর্ব করবে,
করবে তো। যে সর্বোচ্চ গ্রাম। ইটকে পানি, আমরা বলি না যে এরকম ঢালাইয়ের কাজের আগে বা জি কনস্ট্রাকশনের স্যার, কাজের আগে ইটকে ইটকে পানি পানি দেয়। খাওয়াইতে হবে। জি স্যার। এটা বাংলায় মিস্ত্রিরা বলে যে ইটরে পানি খাওয়াইতেছে। তো এরকম যদি আপনি একটা ফার্স্ট ক্লাস ইট যেটার ওজন হচ্ছে 1 কেজি, আপনি যদি 24 ঘন্টা পানিতে ভিজায় রাখেন, পানি থেকে বাইর করার পরে ওজন করলেন, ওজন যদি 1080 গ্রাম হয়, তাহলে কি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে। কারণ সে তার ড্রাই ওয়েট কত ছিল? 1000 গ্রাম বা 1000 গ্রাম। 1000। ড্রাই ওয়েটের 10% এর ওকে বেশি কিন্তু পানি অ্যাবজর্ব করে নাই। বাট ওজন করে যদি নাই। দেখেন জি স্যার। 1110 গ্রাম, তখন তাইলে ঠিক নাই স্যার। তখন ঠিক নাই, কারণ সে তার ড্রাই ওয়েটের 10% এর বেশি পানি অ্যাবজর্ব করছে। ঠিক আছে? জি স্যার। মেটালিক রিঙ্গিং সাউন্ড ইমিটস when two brick are struck against each other. দুইটা লোহা বা দুইটা ধাতু একসাথে বাড়ি দিলে যেরকম একটা ঝনঝন টাইপের আওয়াজ হয়, একটা মেটালিক সাউন্ড হয়, সেরকম আপনি দুইটা ফার্স্ট ক্লাস ইট নিয়ে যদি এরকম বাড়ি দেন, একটা মেটালিক সাউন্ড হবে। ঠিক আছে? মানে একটা সুন্দর একটা ধাতব সাউন্ড হবে। তারপর ডাজ নট ব্রেক when it is dropped on a hard ground from a height of 1 মিটার। 1 মিটার সমান সমান কত ফিট? 3.28 ফিট। মনে করেন আপনি মানে 3.5 ফিট উপর থেকে, মানে মাটি থেকে 3.5 ফিট উপর থেকে যদি একটা ইটকে মাটিতে ফালায় দেন, মানে শক্ত গ্রাউন্ড, শক্ত জায়গায় ফালান, যদি ইটটা ভালো হয় তাহলে সে ভাঙবে না। ঠিক আছে? স্যার একটা কথা, স্যার এই যে পানিতে যে ইটটা স্যার ডুবায় রাখে, তো স্যার যখন বাড়ি করে বা কিছু করে তখন তো স্যার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্যার মাপে না। ইন্ডিভিজুয়ালি মাপার দরকার নেই। আপনি মনে করেন এরকম 1000 ইটকে পানিতে চুবায় রাখছেন, জি স্যার। আপনি জাস্ট আরবিটারালি 3টা বা 4টা নিয়ে মাইপা দেখবেন যে আসলে কি অবস্থা। ও আচ্ছা। আপনার তো স্যাম্পল সাইজ যখন অনেক লার্জ হয়, মনে করেন অনেক বড় স্যাম্পল সাইজ, জি আপনি তো স্যার। প্রত্যেকটা স্যাম্পল টেস্ট করতে পারবেন না। আপনি যদি প্রত্যেকটা স্যাম্পল টেস্ট করেন, জি মনে স্যার। করেন আপনি এরকম ভাঙা ভাঙা দেখবেন, তাহলে আপনি বাড়ি বানাবেন কি দিয়ে? আপনি যদি সবে ভাঙা ফেলেন। এই সামিয়া বাতের মতো কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি মানে বুঝছি স্যার, ভাত বুঝছি। হয়েছে নাকি কি করে, একটা বার টিপ্পা দেখে না? হ্যাঁ হ্যাঁ। সেম সেম, জাস্ট পুরো লট থেকে একটা বা দুইটা ইট নিয়ে টেস্ট করে দেখেন। জি স্যার, জি আচ্ছা, স্যার। এবার দেখেন এই ফার্স্ট ক্লাস ইটটা আমি কোথায় ব্যবহার করব? ইউজড ইন অল ওয়ার্কস অফ লং ডিউরেবিলিটি, সে 100 ইয়ার্স। মনে করেন আপনি একটা বাড়ি বানাবেন, আপনার কি ইচ্ছা আপনার নাতিপুতি, তার নাতিপুতি, তার নাতিপুতি, এরকম প্রজন্মের পর প্রজন্ম ওই বাড়িটা যেন থাকতে পারে, এটা আপনার টার্গেট না? হ্যাঁ জি স্যার। স্যার। মানে বাড়িটার ওইরকমই। লংগিটিভিটি বা বাড়িটার ডিউরেবিলিটি যেন 100 বছর হয়। আপনি যদি এরকম কোন একটা স্ট্রাকচারের লংগিভিটি বা ডিউরেবিলিটি অনেক লম্বা চান বা বেশি দিন চান, তাহলে আপনি মানে এই ফার্স্ট ক্লাস ইট দিয়ে বাড়িটা তৈরি করবেন। এখন আপনি মনে করেন দেখতেছেন যে একটা কনস্ট্রাকশন সাইটে লেবারদের থাকার জন্য একটা একতলা ঘর দরকার, যেটা আমি 6 মাস পরে ভাঙা ফেলবো। তাহলে ওই ঘরটা তৈরি করতে কি ফার্স্ট ক্লাস ইট ইউজ করার কোনো দরকার আছে, যেটা আমি 6 মাস পরে ভাঙা ফেলবো? না না স্যার। স্যার। used for building that exposed to corrosive environment, মানে যেই এনভায়রনমেন্টে করোশন হইতে পারে। জি স্যার। মনে করেন সাগরের পাশে আপনি একটা বাড়ি বানাবেন, এখানে হচ্ছে লোহার মধ্যে মরিচা পড়তে পারে, বা এরকম আপনার ক্ষয় হইতে পারে স্ট্রাকচার, এরকম করোসিভ এনভায়রনমেন্টে আপনার এই ফার্স্ট ক্লাস ব্রিকটা ইউজ করা দরকার। তারপর ইউজ অ্যাজ এ কোর্স এগ্রিগেট অফ কনক্রিট। আমরা যখন কনক্রিট তৈরি করি, জি স্যার। কনক্রিটের মধ্যে আপনার এগ্রিগেট হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ফাইন, একটা হচ্ছে কোর্স। জি কোর্স স্যার। এগ্রিগেট মানে হচ্ছে বড় সাইজের এগ্রিগেট, আর আর ফাইন এগ্রিগেট মানে হচ্ছে কি, ছোট। যেটা হচ্ছে বালি। এই বড় সাইজের এগ্রিগেট তৈরি করার সময় আমরা যে ব্রিক চিপস বা ইটের খোয়া ব্যবহার করি, ওই জি খোয়া স্যার। হিসেবে সুরকি। ফার্স্ট ক্লাস সুরকি হচ্ছে একদম মানে গুঁড়াটা। ঠিক আছে? ওটাকে সুরকি বলে, ইটের গুঁড়া। বাট আপনার খোয়া হচ্ছে কি ব্রিক চিপস। ঠিক আছে? এই খোয়া তৈরি করার সময় আপনি এই ফার্স্ট ক্লাস ইট ভাইঙা খোয়া, মানে খোয়া তৈরি করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইটের ব্যবহার। তাহলে আমরা ফার্স্ট ক্লাস ইটের ব্যবহার গুলো বুঝতে পারছি, এবং কিভাবে বুঝবো কোনটা ফার্স্ট ক্লাস ইট এটাও বুঝতে পারছি আশা করি। জি স্যার। ওকে, আমাদের ক্লাস থেকে আজকে এতটুকু থাক, আমরা শেষ করি আজকে। ওকে স্যার। স্যার প্রেজেন্ট নিবেন স্যার? হ্যাঁ, নিব নিব।